ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে পৃথিবীর গভীরতম সোনার খনি হলো রবিনসন দ্বীপ। 2, সীমা স্তরটি গঠিত হয়েছে ব্যাসল্ট শিলা দ্বারা। 3, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন জুল ভার্ন। 4, প্রোফেসীমা হলো গুরুমণ্ডলের অন্তর্গত স্তর। 5, শিয়ালা সীমা স্তরের মাঝে আছে কলোরাডো বিযুক্তি রেখা। 6, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশের বিশেষ স্তরটি হলো অ্যাসথেনোস্ফিয়ার। 2 আছে শূন্যস্থান পূরণ করো। এতে আয়তে দিয়েছে বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ ক্রেওক্রাডম, আর 2, শ্রীলঙ্কার একটি প্রধান শহর কলম্বো। বিতে আছে শুদ্ধ অশুদ্ধ। আয়তে সার্কের সদর দপ্তর অবস্থিত থিম্পুতে, অশুদ্ধ। আর 2, নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, অশুদ্ধ। 3 আয়তে আছে ভারতীয় উপমহাদেশ কাকে বলে। ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতির সামাজিক মিল যথেষ্ট। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে, আর আয়তন আর জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই হলো ভারত, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলে। 2 দিয়েছে ভারত প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। ভারতের রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যাবে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল, ভুটান, উত্তর পশ্চিমী দিকে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান, দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আর পূর্বে আছে বাংলাদেশ, মায়ানমার। 4 আয়তে আছে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার এবং কি কি প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখার একটি করে উদাহরণ দাও। এটা আছে তোমাদের বইয়ের 12 পাতায়। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের হয়। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, তারপরে 2 নম্বর হলো সুপ্ত, আর 3 নম্বর মৃত। সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে এই ধরনের আগ্নেয়গিরিগুলি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই বা সবিরাম অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে, এদেরকে সক্রিয় আগ্নেয়গিরি বলা হয়। ইটালির ভিসুভিয়াস অবিরাম আর ইটালির স্ট্রম্বোলিস সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। সুপ্ত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। এই ধরনের আগ্নেয়গিরিগুলি অত্যন্ত বিপজ্জনক। ক্রাকাতোয়া আগ্নেয়গিরি 200 বছর পর হঠাৎ সক্রিয় হয়ে ইন্দোনেশিয়ার 3টি শহর ধ্বংস করে দেয়। মৃত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরি অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা প্রায় নেই, তাদেরকে মৃত আগ্নেয়গিরি বলা হয়। ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে 1852 খ্রিস্টাব্দের পর 1991 খ্রিস্টাব্দে আবার অগ্নুৎপাত ঘটতে দেখা যায়। এছাড়া আছে মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পপু। 4 2 নম্বর প্রশ্ন বলেছে মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলে এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কি করবে লেখো। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যাবে। 1, 2, যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়বে। 3, ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল, বারান্দা, সিঁড়ি, লিফট ব্যবহার এড়িয়ে চলবে। আর 4, বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নেবে। 2 দিয়েছে টিকা লেখো সিসমোগ্রাফ এবং রিক্টার স্কেল। ভূমিকম্প মাপার যে যন্ত্র তার নাম হচ্ছে সিসমোগ্রাফ বা ভূমিকম্প লিখো। পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর ভূমিকম্প পরিমাপ কেন্দ্র আছে। কোনো ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই একাধিক সিসমোগ্রাফের তথ্য তুলনা করে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, তীব্রতা সবই নির্ভুলভাবে বলে দেওয়া যায়। এবারে তার সাথে এটা লিখে দেবে আগে। সব সিসমোগ্রাফের মূল গঠন এক শক্ত ফ্রেম থেকে স্প্রিংয়ের সাহায্যে ভারী ওজন ঝোলানো থাকে, এর সাথে পেন আটকানো থাকে, আর একদিকে বেলনের গায়ে কাগজের রোল জড়ানো থাকে। ভূমিকম্পের সময় ওজনের সঙ্গে ঝোলানো পেন কাঁপতে থাকে, বেলনে আটকানো কাগজের গায়ে আঁকাবাঁকা ঢেউয়ের মতো দাগ পড়ে, একে সিসমোগ্রাম বলা হয়। আর রিক্টার স্কেল হচ্ছে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে, তাকে রিক্টার স্কেল বলে। চার্লস রিক্টার উদ্ভাবিত স্কেলের সূচক মাত্রা 0 থেকে 10। প্রতিটি মাত্রার ভূমিকম্প তার আগের মাত্রার চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী হয়। রিক্টার স্কেলে 6-এর বেশি মাত্রার ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়। 1960 সালে চিলির ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.5। 5 নম্বর প্রশ্ন 5 আয়তে দিয়েছে রূপান্তরিত আর পাললিক শিলার
বৈশিষ্ট্যগুলি লেখো। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য আছে 23 পাতায়। বিশেষত্ব যেটা ওটাই বৈশিষ্ট্য। এই যে রূপান্তরিত শিলার বিশেষত্ব, এক হচ্ছে রূপান্তরের ফলে আগ্নেয় বা পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায়। 2, এই শিলা কেলাসযুক্ত হতে পারে। 3, আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ, চকচকে, কেলাসিত হয়ে যায়। 4, পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায়। 5, রূপান্তরের ফলে শিলার ভেতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে, তখন একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসে। 6, প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরের সময় পাললিক শিলা মধ্যস্থ জীবাশ্মগুলি নষ্ট হয়ে যায়। আর পাললিক শিলার বৈশিষ্ট্য আছে বইয়ের 21 পাতায়। পাললিক শিলার স্তরায়ন এবং কাদা চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। 1, 2, একমাত্র এই শিলাতে জীবাশ্ম দেখা যায়। 3, এই শিলায় সচ্ছিদ্রতার ভঙ্গুরতা দেখা যায়। 4, এই শিলার প্রবেশ্যতা খুব বেশি। 5, ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। 6, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। 7, কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম, দারুণ ফাটল বা কেলাসের গঠন থাকে না। 2 দিয়েছে শিলাচক্র একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। এটা আছে বইয়ের 24 পাতায়। এই ছবিটা দেবে, তার আগে লিখে নেবে শিলাচক্র কাকে বলে। লিখবে প্রকৃতিতে শিলার উৎপত্তি এবং এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটা নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলে শিলাচক্র। তারপরে এখান থেকে লিখতে শুরু করবে যে অগ্নুদ্গমের মাধ্যমে বা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ছিদ্রপথে ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে বেরিয়ে এসে অথবা ভূ অভ্যন্তরে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। পরে এই শিলা নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহু বছর ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। আগ্নেয় এবং পাললিক শিলার এই 2 ধরনের শিলা ভীষণ তাপ, চাপ অথবা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পরে 3 ধরনের শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করলে ম্যাগমায় পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে নদী, সমুদ্র বা হ্রদের তলদেশে সঞ্চিত হয়েও জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। তাহলে আগে শিলাচক্র কাকে বলে লিখে নেবে, তারপরে এখান থেকে এই যা পড়লাম এখান থেকে এটা লিখে আর শেষে এই ছবিটা দিয়ে দেবে। ব্যাখ্যা করো বলেছে। 3 দিয়েছে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা আর উদাহরণ দাও। এটা আছে বইয়ের 20 পাতায়। বলেছে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও ওপরে প্রথম যে কঠিন শিলা সৃষ্টি হয় সেটি আগ্নেয় শিলা। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় এই শিলার আরেক নাম পাললিক শিলা, প্রাথমিক শিলা। ভূ অভ্যন্তরের বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত আর গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। এই ম্যাগমা ভূ অভ্যন্তরের প্রবল চাপে লাভারূপে ভূপৃষ্ঠে উঠে আসে বা ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি করে। উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা 2 রকমের, নিঃসারী আর উদ্বেধী। ভূ অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তার নাম নিঃসারী আগ্নেয় শিলা। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে দানাগুলো বেশ সূক্ষ্ম হয়, যেমন ব্যাসল্ট, অবসিডিয়ান। আবার ভূ অভ্যন্তরীণ গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদ্বেধী আগ্নেয় শিলার সৃষ্টি করে, যেমন গ্রানাইট, ডলেরাইট। আর এই উদ্বেধী আগ্নেয় শিলা আবার 2 রকমের হয়, একটা হচ্ছে উপপাতালিক আর পাতালিক। ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তাকে উপপাতালিক শিলা বলে, যেমন ডলেরাইট। আর ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে। ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলো কিছুটা স্থূল হয়, যেমন গ্রানাইট।